নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনে অ্যাডভাইসের প্রয়োজনীয়তা রয়েছে, তবে একজন অভিজ্ঞ মানুষের অ্যাডভাইস নিন। এই অ্যাডভাইসটা আমার তরফ থেকে আমি আপনাদের দিতে পারি, যে কোনো মানুষের অ্যাডভাইস নেবেন না। যে যে বিষয়ে পারদর্শী, অবশ্যই সেই পারদর্শী মানুষের অ্যাডভাইস নিন। এই অনুষ্ঠান অর্থাৎ জীবনের আলো অনুষ্ঠান যারা অবজার্ভ করেন, যারা এই অনুষ্ঠানের ভিউয়ার্সটা রয়েছেন, যারা এই অনুষ্ঠানের যিনি মূল রত্ন, তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, তাকে রেসপেক্ট করেন, তার বলা কথায় চলে জীবনে উপকার পেয়েছেন, অবশ্যই সেই মানুষটিরই পরামর্শ নিন। যে কোনো মানুষের পরামর্শ নিয়ে দিকভ্রষ্ট হবেন না। এটা একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, কারণ যারা তার দেখানো পথে চলেছেন তারা ভীষণ ভালো আছেন, আর যারা ভাবছেন যাচ্ছি যাব দেখি সময় কবে হবে, তারা কিন্তু সত্যি পিছিয়ে আছেন। ভালো মানুষের অ্যাডভাইস পাওয়ার জন্য আজকে জীবনের আলো অনুষ্ঠান আরও একবার শুরু করছি। সরস্বতী পুজোতে কি করণীয়, কি করব আমরা, আর তাও আবার আমার রাশি অনুযায়ী, সেই গুরুত্বপূর্ণ দিকটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং স্পিরিচুয়াল গাইড তিনি। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, একটা নির্দিষ্ট তিথি, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা বা সেই গিট বা সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই রকমই আগামী কালকে কিন্তু একটা খুব শুভ তিথি রয়েছে, সেটা হচ্ছে সরস্বতী পূজা। বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছে, এবং এই সরস্বতীকে নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি। অর্থাৎ মা সরস্বতীর এই বিদ্যাকে অর্জন করে আমরা কিন্তু বহু মানুষ বহু ধরনের কাজ করে থাকি, এবং তাদের জন্য একদম একদম এটা অবশ্যই, এটা একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি একদম ছোটোর থেকেই মা সরস্বতীর কিন্তু পুজো করে আসছি, একদম ছোটোর থেকে। সেই জন্য বলবো যে এই নির্দিষ্ট তিথিতে আপনি কি করবেন আগামীকাল, এবং এই আগামীকালকে যে তিথিটা শুরু হচ্ছে, বিশেষ করে সেই নির্দিষ্ট তিথির মধ্যে কিন্তু আগামীকালকে সকাল 7টা 15 থেকে 12টা 15 পর্যন্ত সব থেকে শুভ সময় সরস্বতী পূজার জন্য। এবং এই নির্দিষ্ট সময়টায় মেনে করবেন, এবং প্রত্যেকটা রাশির ধরে ধরে বলবো, যে রাশির যে সকল জাতক জাতিকারা যারা রয়েছেন সেইভাবে মেনে করলে আপনাদের কিন্তু উপকার অবশ্যই হবে। প্রথমে মেষ রাশি দিয়ে আরম্ভ করছি, তার আগে একজন ফোনে এসে গেছে, একদম তার কথা শুনে নেবে, এবং রাশি অনুযায়ী কালকের দিনটা কিভাবে আমরা পালন করব সেটা শুনবো। হাতে খাতা পেন রেডি রাখবেন। কে আছেন একটু বলবেন। নমস্কার। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থ বলবেন। আমার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি বললেন? 1 জানুয়ারি 1985। টাইমটা বলবেন? রাত্রি 7:30। আর জন্মস্থানটা বলবেন? হুগলিতে। হুগলিতে জন্মস্থান। বেশ। আপনি এখন কি কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে আপনি বলছেন। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছি, লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে আপনার জন্ম। জানা আছে এটা? আমার মঙ্গলবার জানি এটা। মঙ্গলবার জন্ম, ঠিক আছে, কিন্তু কর্কট লগ্ন এবং মেষ রাশি জানা আছে আপনার? রাশিটা জানি স্যার। আচ্ছা, রাশিটা বাকিটা জানেন জানেন না। দেখুন, আপনার জন্মছকের যা কানেকশন আছে, আপনার এখন যেটা জানার ইচ্ছা আছে সেটা হচ্ছে বিবাহিত জীবন আর অর্থ কিভাবে আসবে। অর্থ মানে একদিক দিয়ে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে, আর বিবাহিত জীবন নিয়ে আপনার যথেষ্ট সমস্যায় আছে। আচ্ছা, একটু বলুন দাদা, এই দুটো কি মনের মধ্যে কোনো প্রশ্ন লুকিয়ে ছিল? এই প্রশ্নগুলোই ঠিকই বলেছি। ঠিকই বলেছেন। বেশ বেশ। তা আপনার বিবাহের যে বিষয় জায়গা রয়েছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু, কারণ আপনার প্রথম বিবাহ কোনোভাবেই কিন্তু কন্টিনিউ হবে না। আচ্ছা, এবং আপনার সেকেন্ড ম্যারেজ, আগামী দিনে সেকেন্ড ম্যারেজের কানেকশন রয়েছে, কারণ আপনার প্রথম বিবাহিত জীবন সমস্যা রয়েছে। এবং তার সঙ্গে বলি আর একটা জিনিস, কারণ আপনার প্রথম অর্থাৎ যিনি স্ত্রী ছিলেন, কেমন, তিনি নেই এই মুহূর্তে, বেঁচে নেই। আচ্ছা, একটু জানবো দাদা, মানে আপনি কি কারণ না থাকার কথা, আমি কারণ এখানে বলে দিচ্ছি, আপনি তো বলবেনই, তার আগে আমি একটা কারণ বলছি। সপ্তমপতি কেতু যুক্ত হয়ে আপনার জন্মছকের পঞ্চমে
কানেকশান করছে এবং সেক্ষেত্রে সে সুইসাইড করেছে, আর নয়তো কোনো বিষক্রিয়ায় তিনি তার মৃত্যুর যোগ রয়েছে ওরে এবং বাবা। অলরেডি হয়ে গেছে। একটু শুনবো, আপনার কি বিয়ে হয়েছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি কি বিয়ে করেছিলেন বা করেছেন? হ্যাঁ স্যার, কথাটা ঠিকই বলেছে, একবার হয়ে গেছে কেস। মানে হয়ে গেছে কেস, মানে আমার তো গলা আটকে যাচ্ছে বলতে গিয়ে। মানে আপনার ওয়াইফ কি মানে ছাড়াছাড়ি হয়ে গেছে না কি হয়েছিল? হ্যালো, আপনার ওয়াইফের কি হয়েছে? ছাড়াছাড়ি হয়ে গেছে না কি হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন তো? দাদা যে কথাটা বললেন, আপনাকে একটু রেসপন্স করতে হবে। একটা বড় একটা উনি কিন্তু প্রেডিকশন দিয়েছেন, এই প্রেডিকশনটা আপনার রেসপন্সটা শুনবো। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে কথা। মানে ছাড়াছাড়ি হয়ে গেছে না তিনি মারা গেছেন? মারা গেছে তিনি। তিনি মারা গেছেন, এই কথাটাই তো আমি শোনার জন্য, কারণ তিনি মারা গেছেন এটা দুঃখের খবর, কিন্তু অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি এটা যে কতটা সত্য সেটা কিন্তু এটা প্রমাণ করলো। অ্যাস্ট্রোলজি কিন্তু সবসময় জানবেন যে এটা টোটালটা কিন্তু অ্যাকাউন্টসের ওপর ডিপেন্ড করে, পুরোটা হিসাবের ওপর ডিপেন্ড করে। প্রত্যেকটা আমি বারবার বলে থাকি, আপনাদেরকে দেখবেন যে বলে থাকি যে এই 360 ডিগ্রি টোটাল হচ্ছে মান, তার মধ্যে প্রত্যেকটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি করে, এবং ওই প্রত্যেকটা ভাবের মধ্যে 3টে নক্ষত্রের অবস্থান রয়েছে, যেগুলোর এক একটার মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। এই 13 ডিগ্রি 20 মিনিটের আবার 4টে ভাগ আছে 3 ডিগ্রি 20 মিনিট করে। সুতরাং এই যে ক্যালকুলেশন, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। সেই জন্য এটা কিন্তু ক্যালকুলেশনের বিষয়, এবং সেটা প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের লাইফস্টাইল, প্রত্যেকের সময় অসময় কিন্তু ওই গ্রহের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওই সমস্যা। করে নিয়ে আসছি, কামিয়াব রাখতেই পারছি না স্যার। এটা আপনি কি বলবেন? তার আগে তো দাদাই বললেন যে আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, এটা আপনার একটা বড় প্রশ্ন, এবং আপনি সেটাকে বলছেন যে উনি অর্থ ধরে রাখতে পারছেন না। তাহলে এটাই অর্থ, অ্যাস্ট্রোলজি। ওনার এখন অর্থহানি চলছে, আর 2 নম্বর হচ্ছে বিবাহের প্রয়োজন। ওনার এখন বিবাহের প্রয়োজন, বিবাহ করতেও চাইছেন কিন্তু বিবাহ হচ্ছে না, আটকে গেছে। আচ্ছা, এটা আপনি সমস্যা বলতে চাইবেন কিনা মিডিয়ার সামনে আমি জানি না, এটা কি আপনি স্বীকার করবেন? আপনি কি দ্বিতীয় বিয়ের ভাবনা চিন্তা করছেন? হ্যাঁ, বাড়ির লোক তো তাই ঠিক। বাড়ির লোক চিন্তা ভাবনা করছেন, আচ্ছা। একদম এগুলোর প্রতিকার করতে হবে, বুঝতে পেরেছেন? প্রতিকার ছাড়া, এই জায়গাগুলোর প্রতিকার ছাড়া সম্ভব না। না হলে কিন্তু আরও বদনামের জায়গায় চলে যাবেন আপনি, এবং বড় সড়ো বদনাম আগামী দিনে রয়েছে। কোনো রিলেটিভ সোর্স থেকে বদনাম আসবে আপনার, আচ্ছা, ঠিক আছে? এটাও কিন্তু জেনে রাখুন, একদম কানেকশন হয়ে আছে, এবং সেটা কিন্তু কোনো পরিচিত জায়গার থেকে আপনার বদনামের কানেকশন রয়েছে। খুব সাবধানে চলুন, না হলে আগামী দিনে কিন্তু আইনি সমস্যায় পড়তে পারেন। বেশ। বলছি, আপনি বর্তমানে কবে বলবেন? বর্ধমানে আপনি পাবেন আমাকে, আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বর্ধমানে আপনি পেয়ে যাবেন তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছেই, ঠিক আছে? বেশ দাদা, সঙ্গে থাকুন। তবে একটা কথা আমার ভীষণ বলতে ইচ্ছা করছে, আমি জানি না যে গৌতমদার এটা শুনে কিরকম লাগবে, কিন্তু এখনো যারা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারদের দেখলে বা তাদের কথা ভাবলে একটু নাক কুচকায়, ভাবেন একজন অ্যাস্ট্রোলজার কি বলবেন আমার জীবনে, যা হওয়ার তাই হবে। কিন্তু আজকে গৌতমদার ফার্স্ট এই প্রেডিকশনটা কিন্তু আমার মনে হয় তাদের মনে একটু দাগ কাটবে, যে একটা মানুষের জীবনকে কিভাবে পড়তে পারেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। একদম, মানে জন্ম ছক কথা বলে, ঠিক কথা। মানে তার সে যত দূরেই থাকুক না কেন, তার পুরো মানে গ্রাফিক্সটা এখানে চলে আসবে, যে এই সমস্যা, এই সমস্যা আছে, বর্তমানে এই সমস্যা, আগামী দিনে এই সমস্যা আসবে, বিগত দিনে এই সমস্যা হয়েছিল। এটাই অ্যাস্ট্রোলজি। একদম। আমি পরের কলারের সাথে কথা বলবো, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করব, শুধু এই বর্ধমানের দাদার জন্য নয়, যাদের প্রথমে ডিভোর্স হয়ে গিয়েছে বা প্রথম বউয়ের সঙ্গে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গিয়েছে, দ্বিতীয় বিয়ের কথা ভাবনা চিন্তা করছেন, তাদেরকে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত নয়? অবশ্যই, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মাঙ্গলিক দোষ, আমরা অনেকে দেখবেন যে মাঙ্গলিক দোষ থাকলেই হয়তো ভাবেন হয়তো দ্বিতীয় বিবাহ হওয়ার যোগ্য আছে, কিন্তু তা না। কিন্তু মাঙ্গলিক দোষ ছাড়াও কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে। এই জাতকের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ আছে, অবশ্যই অষ্টম মাঙ্গলিক আছে, তাছাড়াও কিন্তু এটা মানে এই কানেকশান থাকলে তার দ্বিতীয় বিবাহ হবেই। অনেক ক্ষেত্রে দেখবেন যে মাঙ্গলিক দোষ নেই, কিন্তু বিবাহের পরেই সেই জাতক জাতিকার মধ্যে একটা বিচ্ছেদের জায়গা তৈরি হয়, বা কোনো কোনো সময় দেখবেন যে একই ছাদের নিচে থাকতে পারছে না। কখনো কোনো কোনো সময় দেখবেন যে রিলেশান 5 বছর ছিল, তারপরে হঠাৎ
বিবাহ হলো, বিবাহের 7 থেকে 10 দিনের মধ্যে এক মিনিট, তাদের এক মধ্যে মিনিট। এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল, সেই সমস্যায় কিন্তু সেখান থেকে আর বেরোতে পারছে না। বা দেখা গেলো যে একটা জাতকের যে সমস্যা আছে তার ক্ষেত্রে, মানে তার লাইফ পার্টনারের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, তার হঠাৎ মাথা গরম হয়ে যায়, হঠাৎ দেখা গেল যে তার সুইসাইড করার মতো তার পরিস্থিতি তৈরি করে নেয় সে নিজেই। তাহলে এই জায়গাগুলো এটাই হয়েছিল এই জন্মছকের যে কানেকশন। একদম। আচ্ছা, কে আছেন? কন্টিনিউ আপনি কথা বলছেন, বলুন। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার উদয় হাজবেন্ডের সম্বন্ধে একটু জানি। হাজবেন্ডের সম্পর্কে জানবেন, তার নামটা বলুন। হ্যাঁ, অভিজিৎ চক্রবর্তী, ডেট অফ বার্থ। 31/12/1994। টাইমটা টাইম হচ্ছে সকাল 11:30, আর জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। আপনি এখন কলকাতা থেকে বলছেন, তাই তো? হাওড়া থেকে বলছেন। কোথা থেকে বলছেন? হাওড়া। হ্যাঁ, হাওড়া। হাওড়ার থেকে বলছেন। নমস্কার, হ্যাঁ, আমি হ্যাঁ তখন হ্যাঁ, নমস্কার নমস্কার। চলে গেছি না। দেখুন, ওনার ক্ষেত্রে যে কানেকশন পাচ্ছি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন? এই জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। এমনি জাতক খুব খারাপ নেই, ভালো কানেকশন রয়েছে, এবং বিগত দিনেও এবং আগামী দিনেও যে জায়গাটা রয়েছে, মানুষকে উপকার করার মতো প্রবণতা ওনার মধ্যে রয়েছে। মানুষকে উপকার করার, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। হেল্পফুল এক কথায় বললে হবে। কিন্তু এখানে যে জায়গাটা রয়েছে বিগত দিন, এই যে আপনাদের রিলেশনটা বিগত 1 বছর 1.5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে কানেকশন পেয়েছে। হ্যাঁ, আমাদের বেশি দিন না, 1 বছরও হয়নি। আচ্ছা। তা এই জায়গাটা মানে বিগত 1 থেকে 1.5 বছরের মধ্যে যোগাযোগের জায়গাটা রয়েছে, কেমন? এবং ওনার ক্ষেত্রে বিবাহের যোগ আগামী বছর রয়েছে, মানে এই বছরের মে মাসের পর থেকে আগামী কিন্তু জুন মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে, একটা শুভ কানেকশন পাচ্ছে। কোনো খারাপ কিছু নেই। খারাপ বলতে এখানে দেখুন, ওনার ক্ষেত্রে কোনো জায়গার থেকে প্রতারিত হতে পারে, কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারে, এটার কানেকশন আছে। এবং মানে এখানে এই জায়গাটাই বিশেষ করে রয়েছে। এবং আগামী দিন, আগামী 2025-এর কিন্তু ওনার রিলেশন হ্যাঁ, আবার মানে যে সম্পর্কে আছেন সেটা ব্রেক করেও যেতে পারে বা অন্য কোনো সম্পর্কে যুক্ত হতে পারে, এটার একটা কানেকশন রয়েছে। সেই জন্য বলবো, বিবাহের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করেন তাহলে আরও কিছুদিন স্টে করে যাওয়া ভালো হবে আপনার ক্ষেত্রে। কারণ আপনার জন্মছকের কানেকশন আমি পেলাম না, সেটার সঙ্গে এটা কতটা কিন্তু কম্পেয়ার করে দেখতে হবে, কতটা ভালো কানেকশন পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আপনাদের বৈবাহিক জীবন। কেমন? বেশ, সঙ্গে থাকো আর শুনতে থাকো। স্যার, ওর কোনো নেশা টেশা এসবে কোনো যুক্ত নেই তো? কোনো রাহু কেতু এসব ঠিক আছে তো? রাহু কেতু, দেখুন রাহু কেতু ঠিক আছে তো? রাহু কেতু সবসময় দেখে না, কেমন? অন্যান্য গ্রহ, বৃহস্পতি দেখবেন যে বৃহস্পতিও কিন্তু তার আপনি যদি বৃহস্পতির সমস্ত কিছু জানেন তাহলে কিন্তু বৃহস্পতিকেও আপনি সন্দেহের চোখে দেখবেন, কেমন? সন্দেহের চোখে দেখবেন। সেই জন্য আর মাঙ্গলিক টাঙ্গলিক নেই তো? মাঙ্গলিক না, মাঙ্গলিকের কানেকশন আমি সেইভাবে পাচ্ছি না, কিন্তু ওনার ক্ষেত্রে ওই মহিলার দ্বারা প্রতারিত হওয়ার যোগ আছে। ঠিক তুমি আছে? বিয়ের ভালো আগে থাকো। একবার যদি নিজের সুন্দর দাম্পত্য জীবন চাও, তাহলে বিয়ের আগে একবার যোগাযোগ করো, কেমন? নিশ্চয়ই করবো, আমি শুনতে থাকো, কারণ একটা কথা আছে না, যার যেথা মজে মন কিবা মুছি কিবাটো। শুনতে খুব খারাপ লাগলেও খুব বাস্তব কথা, প্রেমে পড়লে আমরা কিছু দেখি না, আমরা অন্ধ হয়ে যাই। একদম। এবং এই অন্ধ হয়ে খুব আবেগবশত বিয়েটা তো করে ফেলি, কিন্তু বিবাহিত জীবনটা খুব খারাপ হয়। কিছুদিন পর ডিভোর্স নিতে ইচ্ছে করে, কিছুদিন পর তার মুখ দেখতে আর ইচ্ছে করে না। তো সেরকম বিবাহিত জীবনের লাভটা কি গৌতম দা? তো একদম। সেখানে বিয়ের আগে, বিয়ের পিড়িতে বসার আগে একটু যোগাযোগ করা উচিত। এই কারণেই তো আমি বারবার বলি, যৌতুক বিচার ছাড়া কখনো বিবাহ করবেন না। যৌতুক বিচার, কারণ বিগত দিনের লাইফস্টাইল, আজ থেকে ভেবে নিন, আজ থেকে 30 বছর আগের যে লাইফস্টাইল ছিল আর এখন লাইফস্টাইল কিন্তু টোটালটা কিন্তু ডিফারেন্ট। একদম। সুতরাং আপনি আপনার মা বাবাকে নিয়ে চিন্তা করুন, তাদের লাইফস্টাইল, তারা কিভাবে চলেছে আর আপনি কিভাবে চলছেন, সেটা ভাবলে আপনার মধ্যে ডিফারেন্স জায়গাটা চলে আসবে। সুতরাং এখন সেই জন্য কম্পিটিশনের যুগ। আপনার বিবাহের ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে সেই জায়গাগুলো যৌতুক বিচার করে
সঠিকভাবে তার ক্যালকুলেশন আসছে কিনা, পরবর্তীতে আপনাদের জীবনে ভালো আসবে না খারাপ আসবে সেগুলো কিন্তু দেখা ভীষণ প্রয়োজন। একদম আগেকার দিনে শুধু ছেলেরা স্বাধীন চেতা ছিল, এখন মেয়েরাও স্বাধীন চেতা একদম, হয়ে গিয়েছে। একদম, হ্যাঁ। এই দুজন স্বাধীন চেতা মানুষ একই ছাদের তলায় থাকা মানে কিন্তু সেটা বিচারের প্রয়োজনীয়তাটা এখন কোটি গুণ বেড়ে গিয়েছে। কে আছেন একটু বলবেন? নমস্কার, নমস্কার ম্যাডাম, কে বলছেন? আমি অভিজিৎ বলছিলাম। কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? এই একটু জানার ছিল। নিজের সম্বন্ধে? হ্যাঁ, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 19 এপ্রিল 1993। 19 এপ্রিল 19 এপ্রিল 1993। আচ্ছা একটু টাইমটা বলবেন। টাইমটা 3:15 দুপুর। দুপুর 3:15। আর জন্মস্থানটা বলবেন। জন্মস্থান ইসলামপুর, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। আচ্ছা ইসলামপুর। ইসলামপুর, উত্তর দিনাজপুর, ঠিক আছে। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছি, লগ্ন সিংহ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ। জানা আছে, তাই তো? এখানে যে কানেকশন আপনার জন্মছকের রয়েছে, এখানে বিশেষ করে 2-3টে কানেকশন রয়েছে। বৈবাহিক জীবন আমার ক্ষেত্রেও সমস্যা আছে, যে আজকে মনে হচ্ছে বৈবাহিক জীবনটা বেশি কানেকশন হ্যাঁ, সব পাচ্ছে। সেরকমই ফোন পাচ্ছি আমরা। বৈবাহিক জীবন এর একটা কানেকশন, নেগেটিভ কানেকশন রয়েছে। অর্থাৎ আমি আগে জানতে চাইছি আপনার বিবাহ কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিবাহ হয়েছে। দেখুন আপনার ক্ষেত্রে দেখবেন দুজনের মধ্যে ইগোটা বেশি আছে। হ্যাঁ। হ্যাঁ, বলছি আমার যে ওয়াইফ আছে ও কি ইসে আছে, মানে মাঙ্গলিক আছে। হ্যাঁ। আপনার ক্ষেত্রে মাঙ্গলিক রয়েছে এবং তার ক্ষেত্রে মাঙ্গলিক রয়েছে, কিন্তু আমি প্রথমে যে পয়েন্টটা বললাম, ইগো কাজ করে আপনাদের দুজনের মধ্যে। এইটা একটু শেয়ার করুন। আপনি এটা হাজবেন্ড হিসেবে ফিল করেন যে আপনার ওয়াইফের একটু প্রবলেম, একটু আঁতে ভাগে লেগে যাওয়া ব্যাপার? আপনার ওপর আপনি যদি বেশি ইনকাম করে ফেলেন তাহলেও কিন্তু ওনার সমস্যা হবে, হ্যাঁ। এবং আচ্ছা। প্রত্যেক কাজে আপনার বাধা দেবে, এটা করা যাবে না ওটা করা যাবে না। একদম। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে বউ নেই তো পাশে? না। আচ্ছা যাই হোক, আপনি প্রতারিত হতে পারেন, কোনো খুব কাছের মানুষ দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, বা আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে, কিন্তু খুব সাবধানে চলবেন। এটার কানেকশন রয়েছে, বর্তমানে কানেকশনটা কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং সেই ক্ষেত্রে বলবো যে অন্য কোনো সম্পর্কেও আপনি জড়িয়ে যেতে পারেন বৈবাহিক জীবন ছাড়াও। আচ্ছা। বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটা একটু মেনে চলবেন, এবং এটা চলবেন আগামী। বলছি ব্যবসার ব্যাপারে একটু জানার ছিল। ব্যবসা করবেন আপনি? ব্যবসা করছি আমি। হ্যাঁ, ওই ইউপিভিসি যে হয় না, ডোর উইন্ডো, হ্যাঁ পিভিসি যে ডোর উইন্ডো হয়, হ্যাঁ, ওটা হ্যাঁ। ব্যবসা করছি ইউপিভিসি। আচ্ছা, ঠিক আছে। আপনার ওই ব্যবসাটা চলবে, আপনার খারাপ নেই, কানেকশন আছে। কেমন বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারেন, বিউটি রিলেটেড মানে একটু লোন বা নিয়েছি। হ্যাঁ, লোন নিয়ে করছি, তো অসুবিধা আছে কি এটা? না, লোন আপনার চলবে এখন। আপনি লোন না নিলেও আপনাকে লোন নিতেই হতো, এবং এটার কানেকশন পেয়েছে পুজোর পর থেকেই, দুর্গা পুজোর পরেই কানেকশনটা পেয়ে গেছে, এবং এটা আপনার চলবে আগামী 3 বছর লোন চলবে। দেখবেন মাঝে মধ্যে লোন নিতেও হবে আপনাকে। একবার 24 পরটা কি মানে ভালো যাবে কি? 25-এর পর থেকে কিছুটা ভালো আসবে, 25-এর পর। কেমন? 25-এর পর থেকে কিছুটা ভালো আসবে। আর আপনি উডেন রিলেটেড বা বিউটি রিলেটেড আপনি যেটা করছেন সেটা মনে হয় মানে ইন্টেরিয়ারের যে প্রোডাক্টগুলো হয় সেইগুলো নিয়ে বিজনেস করছেন, তাই তো? পিভিসি জানলাগুলো হয় না, হ্যাঁ। পিভিসি বলে। ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন, ভালো জায়গা রয়েছে। কেমন? ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও খুব একটা ভালো দিক আপনি ছুঁয়ে দিয়ে গেলেন, কারণ ব্যবসা করতে গেলে গৌতম দা আমাদের অনেক পুঁজি নিয়ে নামতে হয়। মধ্যবিত্ত পরিবার, পুঁজি যদি ডুবে যায় আমরাও ডুবে যাব। একদম, তো একদম। ব্যবসা করার আগে একটু কি আমরা জেনে নিতে পারি ঠিক কি রিলেটেড ব্যবসা আমাদের জন্য ভালো হবে? মানে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ব্যবসার কানেক্ট হয়। সব সময় আমি বারবার বলি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু 2, 7 আর 11-এর কানেকশন দেখতে হয়। 2, 7, 11, 7 থেকে বিজনেসের জায়গা দেখা হয়। এই 2, 7, 11-এর কানেকশানে 7th ভাবের কানেকশন যেটা পাবে, কোন গ্রহ কানেকশন হচ্ছে এবং সেই গ্রহের সঙ্গে কোন বিজনেস কানেক্ট আছে সেগুলো দেখতে হয়। এগুলো কিন্তু ডিপেন্ড করে। এই জন্য আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে দেখা গেলো জলের ব্যবসা করতে গিয়ে আপনি জলে চলে যেতে পারেন, আবার জলের ব্যবসা করতে গিয়ে কিন্তু আপনি প্রচুর সম্পত্তি তৈরি করতে পারেন। সেটা আপনার ক্ষেত্রে কি হবে সেটার কিন্তু বিশেষ করে, কারণ বুধ ভালো পাওয়ারফুল জায়গায় থাকলেই ব্যবসা হবে তা না। বুধ আর চন্দ্র কানেক্টেড হয়ে গেলে জলের ব্যবসা করতে গেলে আপনি কিন্তু জলে চলে যাবেন।
সুতরাং এই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে প্রত্যেকের, বলি তার জন্য যে আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে আছে আপনার ব্যবসা হবে না, আপনার চাকরি হবে, ব্যবসা হলেও কোন প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করলে জীবনে উন্নতি করতে পারবেন। এগুলো কিন্তু বারবার কিন্তু প্রত্যেকটা কানেক্টেড এবং জন্মছকের সঙ্গে থাকে। একদম, আমরা তো অনুষ্ঠান থেকে বারবার আপনাদের সচেতন করার প্রচেষ্টাটা করি। এবার আপনারা নিলে আপনাদের ভালো, আপনারা না নিলে ক্ষতিটাও কিন্তু আপনাদের। তাই অবশ্যই আগাম যোগাযোগ করুন, যোগাযোগ করে বড় কোনো সিদ্ধান্তে আপনি যান। আমরাও চাই আপনি জীবনে বড় বড় সিদ্ধান্ত নিন, ভালো ভালো সিদ্ধান্ত নিন, আর সেখানে আপনি সাকসেস পান। কে আছেন একটু দেখবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি মহেশতলা থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানতে। ছেলের নাম বলবেন দিদিভাই। সুশোভন হালদার, ডেট অফ বার্থ 1995, 15ই মে 15ই মে 1995। টাইমটা বলবেন। 9:57, কলকাতায় জন্ম। 9:57 কখন? রাত্রি। রাত 9:57 কলকাতায়। হ্যাঁ বেশ। কলকাতা যান। আপনি এখন কোথা থেকে বলছেন? মহেশতলার থেকে? হ্যাঁ, মহেশতলা থেকে বলছি। মহেশতলার থেকে আপনি বলছেন। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না না, জানা নেই। ছেলে কি করছে এই মুহূর্তে? 95-এ জন্ম। কেরিয়ারে যে কানেকশন রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু জায়গাটা ভালো রয়েছে, খারাপ কিছু নেই। কিন্তু মানে ওর ক্ষেত্রে বিগত 1.5 বছর সময়টা খুব খারাপ গেছে। আচ্ছা, হ্যালো, মানে লাস্ট 1.5 বছর একটু সময়টা খারাপ গেছে। লাস্ট 1.5 বছর সময়টা খুব খারাপ গেছে হ্যাঁ, এবং কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া বা অর্থ নষ্ট হয়ে যাওয়ার এইসব কানেকশনগুলো রয়েছে। বিগত 1.5 বছর হয়ে গেছে অলরেডি, এবং এখনো মানসিক চাপ রয়েছে, একটা ডিপ্রেশন কাজ করছে, অনেক হওয়া কাজে এই মুহূর্তে বাধা তৈরি হবে। আচ্ছা, হতে গেলে হবে না। এগুলো আপনি ও কি অনেক ইন্টারভিউ দিচ্ছে, মানে ওই যেখানে চাকরি করছে ওটা চেঞ্জ করার চেষ্টা করছে। ওটা হ্যাঁ। কি- হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু বাধা পড়ছে, হচ্ছে না। হচ্ছে না। এগুলোর প্রতিকার করতে হবে। এখন শনির ওর ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। কেমন জেনে রাখুন, শনির ঢাইয়া চলছে। কিন্তু এই জাতক কিন্তু এমনিতে ভালো, নো ডাউট, খুব ভালো, কিন্তু পরিস্থিতি কিন্তু সমস্যায় ফেলে রেখেছে। পরিস্থিতি বর্তমানে যে সময়টা যাচ্ছে, সময়টা খারাপ। এবং আপনাদের ক্ষেত্রে যত সম্পত্তি আছে, জেনে রাখুন, সম্পত্তি ওর ক্ষেত্রে যা সম্পত্তি হবে সেই সম্পত্তি কিন্তু ডিসপুট হয়ে যাবে, এবং সম্পত্তি নিয়েও বর্তমানে কিন্তু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে আপনাদের। আরে বাবা। হ্যালো, হ্যাঁ, সম্পত্তি নিয়ে সমস্যা থাকবে, কেমন এটার কানেকশন রয়েছে, আচ্ছা, এবং এটার কারণে কিন্তু উটকো ঝামেলায় জড়াতে পারেন। মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, এটাই দেখাচ্ছে এই মুহূর্তে। কেমন? তাহলে জীবনে উটকো ঝামেলা থেকে বাঁচার জন্য যোগাযোগ করুন, আর ছেলের কেরিয়ার গড়ার জন্য কিন্তু যোগাযোগ করুন। বাড়িতে বসে শুধু টিভিতে অনুষ্ঠান দেখলে ছেলের জীবনে উন্নতি হয়ে যাবে না, এখনো পর্যন্ত এরকম হয়নি। দেখুন, তবে এই হ্যাঁ, জন্মছকটার একটা কানেকশন রয়েছে, বলা হলো না, কেটে লাইনে নেই উনি। একটা কানেকশন রয়েছে, কোনো বিবাহিত মহিলা এই ছেলেকে ডিস্টার্ব করে দিতে পারে, ওরে বাবা। লাইফটাকে একদম শেষ করে দিতে পারে কোনো বিবাহিত মহিলা। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হওয়া উচিত এই জন্মছকটা নিয়ে। আচ্ছা, এটা তো হলোই। আর আমরা যে বিশেষ আলোচনা বিষয় করব, নিয়ে হ্যাঁ, অবশ্যই পরপর ফোন আসছে, আমরা একটু চট করে একটু শুনে নিই, শুনতে থাকি। হ্যাঁ, সরস্বতী পূজার দিন আপনারা কি করবেন প্রত্যেকটা রাশি অনুযায়ী আমি বলবো আপনাদেরকে। মেষ রাশির থেকে শুরু করছি, লিখে নিন আপনাদের যা যা রাশি আছে সেই অনুযায়ী লিখে নিলে আপনাদের সুবিধা হবে, এবং এটা যদি আপনারা করতে পারেন এই নির্দিষ্ট দিনে খুব ভালো ফল পাবেন। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, মা সরস্বতীর কাছে একটা গোলাপ ফুল নিবেদন করবেন। গোলাপ ফুল আপনি নিবেদন করবেন, এবং দেওয়ার সময় আপনি মনস্কামনা জানিয়ে মা সরস্বতীর কাছে দেবেন, এবং সঙ্গে একটা ছোট্ট পাত্রে অল্প পরিমাণে সাদা তিল দেবেন, সাদা রঙের তিল দেবেন। তাতে আপনার মনস্কামনা পূর্ণ হবে, এবং যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ থাকবে। এবং ওই যে সাদা তিলটা দিচ্ছেন, প্রত্যেক দিন স্নানের পর অল্প করে, মানে 1 চিমটি করে ওই তিল মুখে দেবেন। আর যদি কোনো রকমের ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে বিভিন্ন ইম্পর্টেন্ট এক্সামগুলো দিচ্ছেন, যারা মাধ্যমিক দেবে, হায়ার সেকেন্ডারি দেবে, বা এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে, আগামী দিনে আরও অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওটা মুখে দিয়ে যাবেন, তাতে কিন্তু ভালো হবে। এবং বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছে,
বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল কালির কলম বলছে, এখানে কলম দেবেন মা সরস্বতীর কাছে সারা বছরে আপনার যা কলম লাগবে। অর্থাৎ যারা বিশেষ করে আমি বলবো যে ছাত্রছাত্রী যারা রয়েছে বা এখানে গার্জিয়ান যারা শুনছেন তারা এগুলো নোট করে রাখুন। আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে এই জিনিসগুলো করবেন, ভালো হবে। কি করবেন, নীল রঙের পেন সারা বছরে যত কটা লাগে সবগুলো মা সরস্বতীর কিন্তু চরণের কাছে রাখবেন এবং ওই দিনটা পুজো করবেন, এই নির্দিষ্ট দিনটা। আর মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে সাদা ফুল, এবং যে দেখা গেল স্টুডেন্টদের ক্ষেত্রে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের কিছু বই এবং সাদা ফুল দেবে মা সরস্বতীর কাছে, এবং মনস্কামনা জানিয়ে অবশ্যই দেবে। এবং এই মিথুন রাশির জাতক যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছেন এবং সেক্ষেত্রে বিদ্যাকেই কিন্তু অবশ্যই সেখানে প্রাধান্য জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রেও বলবো যে কোনো একটা বই আপনি আপনার যেটা ভালো মনে হয় সেই একটা বই আপনি দেবেন মা সরস্বতীর কাছে, এবং ওই বইটা রেখে দেবেন এবং আপনি আপনার ওই বইটা ভালো জায়গায় রেখে দেবেন। তাতে দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা বা কোনো ক্ষেত্রে দেখবেন আপনার মিথুন রাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্তের সেই সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে। সেই জন্য বললাম বই আমাদের জ্ঞান দেয় এবং জ্ঞানের দেবী মা সরস্বতী, তার কাছে দেবেন আপনি। আচ্ছা, ফোনে একজন এসেছেন। একদম, কে আছেন বলুন। নমস্কার, নমস্কার। কে বলছেন? সম্পর্কে জানবো। কার সম্বন্ধে? সম্পর্কে। নাম? সোনা সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ? 1993। আরেকবার বলুন ডেট অফ বার্থ। 1993। আচ্ছা, টাইমটা বলবেন? দুপুর 3:50 কলকাতা। দুপুর 3:50। বোঝা যাচ্ছে না, দুপুর 3টে কত? 50। 50। আচ্ছা, 50। দুপুর 3:50। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতাতে। এখন কলকাতা থেকে বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ। লগ্ন মকর লগ্ন, ধনু রাশি এবং উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ। জানা আছে। এই জন্মছকের যে কানেকশন পাচ্ছে, 93-তে জন্ম হয়েছে, বৈবাহিক জীবন এর একটা জায়গা রয়েছে, আর একটা আইনি সমস্যার কানেকশন রয়েছে। দেখুন আপনার ক্ষেত্রে এই 93-তে আপনার জন্ম হয়েছে এবং এটা আগামী 3 বছর এই কানেকশনটা পাবে। তার মধ্যে কিন্তু আপনার থানায় বা কোনো আইনি সমস্যায় কিন্তু পড়ার একটা যোগ রয়েছে, এবং এটা একদিন হলেও আপনাকে কিন্তু থানা পর্যন্ত পৌঁছাতেই হবে বা কোর্টে আপনার যেতেই হবে, এটার কানেকশন হয়ে আছে। আচ্ছা, বলছি বিয়েটা কবে নাগাদ হবে? সেটা আমি পরে বলছি। আচ্ছা, বিয়ে এই কথাটা যেটা বললে এটা তোমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হলো না, যে একটা আইনি সমস্যায় তুমি কখনো জড়িয়ে যেতে পারো? আচ্ছা। এটা ভালো করে শুনে রাখো, বিয়ের কথা তো উনি নিশ্চয়ই বলবেন, কিন্তু এটা একটু মাথায় রাখো, এবং এটা যেন না করতে হয় তার জন্য কি করতে হবে, অনুষ্ঠানের পরে একবার ফোন করো, কথা বলো। আচ্ছা, যেটা বলছিলাম যে বিগত দিনে কোনোদিন আপনি থানা বা কোর্টে গেছেন? না না। যাননি। আগামী 3 বছর সাবধানে থাকবেন, কেমন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার বিবাহের জন্য বলছেন তো, বিবাহ হয়নি এখনো? না। বিবাহ হয়নি আপনার ক্ষেত্রে বিবাহের যোগ, আগামী বছরে বিবাহের যোগ আছে, ঠিক আছে? এই 2024-এর লাস্ট থেকে 2025-এর মধ্যে বিবাহের যোগ রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনার ক্ষেত্রে আবার বলছি আপনার আইনি একটা কানেকশন কিন্তু রয়েছে, আচ্ছা, ঠিক আছে? আগামী 3 বছরের মধ্যে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী রাশিতে যাব, তার আগে চট করে একটু বন্ধুদের বলি যে অনুষ্ঠান শেষ হয়ে গেলে যোগাযোগ ছিন্ন হয়ে গেল না, তেমন কিন্তু নয়। ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে, 9836410969, এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে গৌতমদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোন চেম্বারে আসবো সেটা কিন্তু জানতে পারেন। তার পাশাপাশি 8335805241 এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পাচ্ছেন। রবিবার করে কিন্তু কাঁচরাপাড়া পৌঁছে যাওয়া যাদের সুবিধা তারা যোগাযোগ করুন। ওনার নিজস্ব চেম্বারটি দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত, কিন্তু 6টা পর্যন্ত এখানে কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। সোমবার করে ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। শ্রীরামপুরে সোমবার করে আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে
পিছনে চেম্বার কিন্তু পাচ্ছেন। বুধবার এবং শনিবার করে বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ বা শিলিগুড়ির দিকের বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন। একটু ফোন করে বিস্তারিতভাবে জানতে হবে বা ডেটটা কবে সেটা কিন্তু শুনে নিতে হবে। বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন, দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত উনি কিন্তু থাকেন। এবং শুক্রবার হাতিবাগান, কলকাতার বন্ধুদের জন্য ভীষণ সুবিধার একটা জায়গা। হাতিবাগান বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি উনি কিন্তু থাকেন। তো সেখানেও চাইলে যোগাযোগ করতে পারছেন। হ্যাঁ, যেটা আমরা শুনছিলাম। দেখুন, কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এরা কিন্তু অভিমানী হয়, কর্কট রাশি, এবং এরা কল্পনাপ্রবণ হয়। কিন্তু এই মা সরস্বতীর কাছে কি করবেন, বিশেষ করে বলা হচ্ছে হলুদ ফুল অর্পণ করবেন, হলুদ ফুল আর সাদা চন্দনের একটা কাঠ দেবেন। এবং ওই সাদা চন্দনের কাঠটা প্রত্যেক দিন সকালে স্নানের পর অল্প একটু বেটে আপনি কপালে নেবেন। দেখবেন যে আপনার ক্ষেত্রে যাদের আপনার সন্তান যদি কর্কট রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু তাদের পড়াশোনা, মনে রাখার জায়গা, অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু কমে যাবে। এটা যদি আপনি করতে পারেন এই নির্দিষ্ট দিনে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ধানের গুঁড়ো পাওয়া যায়, দেখবেন ধানের গুঁড়ো এনে অল্প একটা পাত্রে দেবেন। এবং ধানের গুঁড়ো কিন্তু সাধারণত এটা হাঁসের কিন্তু খুব প্রিয় খাবার। আচ্ছা। এবং এই যে হাঁস, ওখানে হাঁস রাখা আছে দেখবেন, অর্থাৎ রাজহংস কিন্তু সে দুধ আর জল যদি মিশিয়ে দেন তাহলে সে দুধটাই কিন্তু গ্রহণ করে। একদম। অর্থাৎ এই রাজহাঁসের মধ্যে এই যে পজিটিভ এনার্জিটা রয়েছে এবং এই যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু সেই পজিটিভ এনার্জিটা আসবে যদি আপনি হাঁসকে, বলা হচ্ছে এটা শাস্ত্রীয় বিধান রয়েছে, বিভিন্ন শাস্ত্রীয় কানেকশন, এগুলো নিয়ে এখন আলোচনা করছি না। তবু বলবো যে আপনি ধানের গুঁড়ো দেবেন মা সরস্বতীর কাছে, তাতে আপনার ক্ষেত্রে অনেক মনস্কামনা পূরণ হবে। আর তারপরে যেটা বলছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধু অর্পণ করবেন, মধু। এবং ওই মধুর শিশিটা একটু বড় সাইজের দেবেন এবং যাতে সারা বছর ওই মধুটা অল্প পরিমাণ আপনি নিজে খেতে পারেন। এবং স্নানের পর ওটা মুখে দিয়ে আপনি অন্যান্য কাজগুলো করবেন, তাতে দেখবেন যে আপনার সফলতা আসবে। এবং এটা কিন্তু বারবার বলছি, সরস্বতী পুজোর দিন আপনি এই কাজটা করুন। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, যেমন বললাম তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে এই কানেকশানটাই বিশেষ করে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে হলুদ বস্ত্র দেবেন এবং হলুদ ফুল অর্পণ করবেন। বিশেষ করে এই বছরের জন্য কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সময়টা খারাপ যাচ্ছে, তবুও আপনারা এই জায়গাটা করলে পারে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক গ্রহ পজিটিভ জায়গা থাকবে এবং মা সরস্বতীর কৃপা আপনারা অবশ্যই পাবেন। ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নারকেল দেবেন, মা সরস্বতীর কাছে নারকেল দেবেন এবং একটা সাদা বস্ত্র দেবেন, মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। দেখবেন যে আপনার ক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে। আর মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আতপ চালের পায়েস মা সরস্বতীর কাছে নিবেদন করবেন এবং বাড়ির প্রত্যেককে ওই পায়েস কিন্তু প্রসাদ হিসাবে দেবেন। তাতে কিন্তু আপনার অনেক সমস্যা সেটা কিন্তু নিবারণ হবে। এটা কিন্তু অবশ্যই করুন, ভালো ফল পাবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মিশ্রির কাটিং মিষ্টি পাওয়া যায়, ওই কাটিং মিষ্টি সারা বছর যাবে, এই পরিমাণ নিয়ে আসবেন এবং প্রত্যেক দিন ওই মা সরস্বতীর কাছে নিবেদন করবেন ওই কাটিং মিষ্টিটা। এবং ওই মিষ্টিটা ভালো জায়গায় রেখে দেবেন এবং প্রত্যেক দিন যখন আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছে আপনার সন্তান, তার মুখে দিয়ে দিন, একটা করে মুখে নিয়ে সে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাবে, দেখবেন তার সফলতা হবে। বা যারা স্টুডেন্ট রয়েছে, দেখা গেল পরীক্ষা হলে যাচ্ছে বা দেখা গেল স্কুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও একটা করে ওই কাটিং মিষ্টি দিয়ে দেবেন, দেখবেন যে উপকার হবে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যাদের মীন রাশির জাতক জাতিকারা, এই মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাতির একটা প্রভাব কিন্তু যথেষ্ট রয়েছে। মীন, কুম্ভ এবং মকর তিনটে রাশির রয়েছে, কিন্তু মীন রাশির কিন্তু সবে শুরু হয়েছে, এদের একের পর এক সমস্যার মধ্যে তারা জড়াচ্ছে। তার জন্য বলবো মা সরস্বতীর কাছে আপনি নিবেদন করবেন, পঞ্চামৃত নিবেদন করবেন, পঞ্চামৃত মা সরস্বতীর কাছে নিবেদন করুন, দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাচ্ছেন। একদম। এগুলো কিন্তু ছোট ছোট উপাচার বা কি আপনি অর্পণ করবেন মায়ের কাছে, যাতে আপনার পরবর্তী দিনগুলো মায়ের কৃপায় ভালো যায়।
করবেন কিন্তু, এবং সত্যি বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাস করে করে দেখুন না, জীবনে কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার, কে বলছেন? আমি বেশি শুভ্রা পরামানিক বলছি। বর্ষা পরামানিকের একটু বেশি কথা বলবো আচ্ছা, মেয়ের ব্যাপারে। আপনার মেয়ে, আচ্ছা মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের বেশি ডেট অফ বার্থ হলো 2009। আর আরেকবার 2009 বুঝলাম, তারিখটা আরেকবার বলুন। 11 মে 11ই মে। আচ্ছা, টাইমটা বলবেন। রাত্রি 10টা 10। বাহ। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। জন্মস্থান কলকাতা। মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, মেয়ের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন? আচ্ছা জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ওর স্কিনের কোনো সমস্যা আসতে পারে, স্কিনের কোনো সমস্যা আসতে পারে। কেমন? আচ্ছা, ওর কি এসেছে এখনো পর্যন্ত? একটু শুনলে ভালো লাগবে। হ্যাঁ, ওর স্কিনের প্রবলেম আছে। ওরে বাবা, স্কিনে প্রবলেম আছে। আচ্ছা, এখানে যেটা বলবো, ও কিন্তু একটু মুডি প্রকৃতির হবে। আচ্ছা মুডি প্রকৃতির হবে। দেখবেন যে যত ওর বয়সটা বাড়বে, দেখবেন যে ওর যেটা পছন্দ সেটাই ও নিতে পছন্দ করবে, মানে যেটা পছন্দ সেটাই দিতে হবে ওকে। মানে এটা বোঝা উচিত তো মা হিসেবে, আপনার মনে হয় এটা? হ্যাঁ হ্যাঁ বুঝি। বোঝেন? আচ্ছা, বেশ। কি জানতে চাইছেন? ওর পড়াশোনার জায়গা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার জায়গাটার জন্যই জানতে চাইছি। আর প্রচন্ড পরিমাণে ভোগে আসলেও। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, কারণ এখানে জ্যেষ্ঠা নক্ষত্রের কানেকশন রয়েছে। শারীরিক সমস্যা জ্যেষ্ঠা নক্ষত্র, এবং এখানে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে। আর ডিটেলসে যাচ্ছি না। বিশেষ করে এখানে যেটা বলবো, পড়াশোনার জায়গা ভালো রয়েছে, ওকে একটু গাইড করতে হবে অবশ্যই, এবং ফাস্ট ফুড খাবারটা দেবেন না, ও খেতে পছন্দ করবে এটা। হ্যাঁ হ্যাঁ, খেতে ভালোবাসি। খেতে ভালোবাসে। বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। তবে কালকে সরস্বতী পুজো, তার আগে আমি এই প্রশ্নটা একটুখানি করব। যারা স্টুডেন্ট, তাদের জীবনে প্রচুর স্বপ্ন থাকে, যে মা বাবাদের স্বপ্ন থাকে তাদেরকে নিয়ে, যে আমার সন্তানকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, ভালো একটা চাকরি, সরকারি চাকরি পেতে হবে। কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখবো বা ভালো স্কুল, ভালো টিউটর যথেষ্ট, নাকি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার প্রয়োজন? ভূমিকা কোথায় আপনাদের, সেটা একটু শুনবো। অ্যাস্ট্রোলজার, দেখুন আমাদের কম্পিটিশনের এই বর্তমান কিন্তু কম্পিটিশনের যুগ রয়েছে। আপনি যদি একটু মিস করে যান, তারপর দেখবেন অনেকটা পিছিয়ে এসছেন। তার জন্য আপনি এইগুলোর এক্সাম্পল হিসাবে আপনি কোথায় দেখতে পারেন, যখন যে দেখবেন যে একটা ভালো একটা পরীক্ষা হয়েছে, এক্সাম হয়েছে বা পরীক্ষা হয়েছে ধরুন, সেখানে যখন রেজাল্ট আউট হয়, দেখবেন 1 নাম্বার অর্থাৎ ফার্স্ট পজিশন পেয়েছে দেখা গেলো 70-80 জন। ফার্স্ট পজিশন 80 জন পেয়েছে, তারপরের রেঞ্জে কিন্তু সেকেন্ড পজিশন পাচ্ছে। তার মানে ওই যে সামান্য ভুলের জন্য আপনি কতটা পিছিয়ে যেতে পারেন আপনি বুঝতে পারছেন। সুতরাং এই কম্পিটিশনের যুগে কিন্তু আপনাকে কিন্তু নিখুঁত ক্যালকুলেশন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি যে অবশ্যই আপনার ক্ষেত্রে কোন সমস্যাটা কোথায় আছে, সমস্যাটাকে বার করে তার যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো জায়গা অবশ্যই পাবেন। সামনের বছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, এখন কোথাও অভিভাবকদের দায়িত্বটা পড়ে যে এবছরই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ তাকে দেওয়া হোক? নিশ্চয়ই, এখন থেকেই কিন্তু শুরু করা উচিত। আচ্ছা, আরেকটা একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, একটা ছোট্ট জিনিস আমি ওটা বলে দিই, এবং আগামী কালকেই এটা করতে পারবেন, করলে শুভ হবে। দেখবেন যে বয়স হয়ে গেছে অনেকে, এখন সেইভাবে কথা বলতে পারে না। দেখবেন কথা বলতে পারে না, এই মা সরস্বতীর কৃপায় কিন্তু মা সরস্বতী মা আমাদের কিন্তু জিভে থাকেন। সুতরাং আপনি আগামী কালকেই সরস্বতী পূজার যে নির্দিষ্ট সময়টা বললাম, শুভ সময় 7টার থেকে 12টার মধ্যে অ্যাপ্রক্স টাইম, এবং এই সময়টার মধ্যে তুলসীর পাতা নেবেন, তুলসীর পাতা, এবং তুলসী পাতার ওটাকে মধু লাগাবেন তুলসীর পাতা দিয়ে, এবং তুলসীর পাতার যে ডগাটা থাকবে ওই ডগাটা দিয়ে আপনি ওয়েং অর্থাৎ এই একটা ওয়ার্ড লিখবেন, ওই জিভের মধ্যে লিখে দেবেন। মা যদি থাকে মা লিখতে পারেন, নাই বাবা লিখতে পারেন, এবং আপনার ওই সন্তান, যে সন্তান কথা বলতে পারছে না, তার জিভের ওপর কিন্তু রেইং, এই কিন্তু জাস্ট এই অক্ষরটা ওইং অর্থাৎ ওইং অর্থাৎ লাস্টে কিন্তু অনেশ্বরটা দেবেন, দিয়ে এটা লিখবেন, 3 বার লিখে দেবেন। দেখবেন আগামীকালকে নির্দিষ্ট সময় দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ওর অনেক সমস্যা রিকভারি হবে।
এবং একদম। এর জন্য যদি প্রয়োজন হয় ডাক্তার দেখাবেন, অবশ্যই ডাক্তার দেখাতে পারেন। একদম একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে সবসময় নিজের একজন গুরু হিসেবে, একজন গাইড দাতা হিসেবে কিন্তু পালন করুন, দেখবেন সত্যি জীবনের আলোটা আপনি খুব তাড়াতাড়ি খুঁজে পাচ্ছেন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও এরকম কিছু সাজেশন ওনার থেকে পাবো, আর সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা। এবং ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।